শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া, এবং আমার সাথে আজ আছেন কুমার আশুতোষ ইনস্টিটিউশন ফর গার্লস স্কুলের শিক্ষিকা, ইংলিশ শিক্ষিকা মাননীয়া সঞ্চিতা দাশগুপ্ত মহাশয়। ম্যাম, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার সবাই। বন্ধুরা, এই সূত্রে বলে রাখি, ম্যাম আমাদের টাকি এসএলস গার্লস হাই স্কুলের 17 বছর কিন্তু শিক্ষকতা করেছেন। যেসব পড়ুয়ারা ম্যামের সময় ছিল তারা নিশ্চয়ই সবাই ম্যামকে ছিল। তো আজকে আমাদের যে প্রোগ্রামটি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে একটি শিক্ষামূলক প্রোগ্রাম। আমাদের 91.2 FM রেডিও সুন্দরবনের খুদে শ্রোতা বন্ধুদের জন্য এটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য। তো ম্যাম, যেটা বলবো যে আমরা বাংলা যেমন পড়ি, ইতিহাস যেমন পড়ি, ভূগোল যেমন পড়ি, ঠিক সেইভাবে কিন্তু আমাদের একটা ম্যান্ডেটরি ল্যাঙ্গুয়েজ, যেটা ম্যান্ডেটরি সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে ইংলিশ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, পড়তে হয়। তো এই ইংলিশটা অ্যাকচুয়ালি বাচ্চারা কেন পড়বে, কিসের জন্য পড়বে? ইংলিশটা এখন একটা ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। হ্যাঁ, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ মানে সারা বিশ্বে সব জায়গায় এটা সর্বজন স্বীকৃত একটা ভাষা হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের ভারতবর্ষ আমরা জানি যে মানে নানান ভাষার দেশ, এখানে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। তাহলে সেই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যার যার রাজ্যে অবশ্যই সে তার ভাষায় কাজ করতে পারে, কিন্তু বা কথা বলতে পারে, পড়াশুনো করতে পারে, কিন্তু অফিসিয়ালি যে কাজগুলো হয় আমাদের দেশের পুরোটাই কিন্তু ইংরেজি ভাষায় হয়। এবং আজকে যা যুগ পড়েছে সবাই কিন্তু নানান জায়গায় ঘুরে ফিরে কাজ করতে যাচ্ছে, তাই না? মানে সবাই ঠিক ওই নিজের এলাকা বা নিজের শহর, নিজের রাজ্য এর মধ্যে আর সীমাবদ্ধ নেই। সবাই শহরের বাইরে বা রাজ্যের বাইরে অন্য ভিন রাজ্যে যাচ্ছে কাজ করতে, পড়াশুনো করতে, বা আরও অনেক অন্যান্য প্রফেশনের তাগিদে, বা বিদেশেও যাচ্ছে। তখন ইংরেজি ভাষাটা কিন্তু ভীষণভাবেই তাদের প্রয়োজন, তাদেরকে সাপোর্ট করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো সেই জন্য ইংরেজি ভাষাটা সবাইকেই পড়তে হবে, এবং ওই ক্ষমা ঘেন্না করে নয়, মানে ভালোবেসে পড়তে হবে। কারণ ইংরেজি ভাষাটা জোরেই কিন্তু এগিয়ে যাওয়া যাবে, মানে প্রগ্রেস জিনিসটা কিন্তু এই ভাষাটার ওপর ভিত্তি করেই হবে। আর আমি এই যে তুমি একটু আগে বলে দিলে আমার শ্রোতা বন্ধুদেরকে যে আমি 17 বছর দীর্ঘ টাকিতে ছিলাম, টাকি এসএল গার্লসে আমি শিক্ষকতা করেছি, এবং আমি মানে গর্বের সঙ্গে বলছি যে ওখানে বহু স্টুডেন্ট আজকে তারা কিন্তু ওখান থেকে যারা পাস আউট আমার সময়কার স্টুডেন্ট, তারা কিন্তু বাইরে আছে অন্যান্য রাজ্যে, রাঁচি, দিল্লি, মুম্বাই, এইসব জায়গায় তারা কিন্তু ভীষণ মানে সদর্পে তারা কাজ করে চলেছে, এবং যথেষ্ট তারা এখন ইংরেজিতে স্মার্টলি কথা বলে, এবং কারণ সব কাজই তাদেরকে ইংরেজিতেই করতে হয়। এবং মানে আই রিয়েলি ফিল প্রাউড অফ দেম, মানে ওরা আমার মুখ উজ্জ্বল করেছে সবাই। ম্যাম, আপনি ব্যক্তিগতভাবে একজন বাংলা মিডিয়ামে শিক্ষকতা করে এসেছেন। আমাদের গার্লস স্কুল এটা বাংলা মিডিয়াম। তো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে বাংলা মিডিয়ামে পড়লে কি ইংলিশে দুর্বল হবে? একদমই না, এটা খুব ভুল ধারণা। যে মন দিয়ে পড়াশোনাটা করে সে কিন্তু সব কিছুতে ভালো হয়, ঠিক আছে? যে খারাপ হওয়ার বা যে পড়াশোনা করে না, সে না ভালো বাংলা পারে, না ভালো ইংরেজি পারে। এটা আমি একদম আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি, ঠিক আছে? যারা পড়াশোনা করে তারা কিন্তু সব কিছু ভালো করে করে। হ্যাঁ, হয়তো যেহেতু ইংরেজিটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ানো হয়, সামান্য একটু এদিক ওদিক গ্রামাটিক্যালি গণ্ডগোল একটু হতে পারে, বাট সেটা আজকালকার দিনে ওভারলুক হয়ে যায়, ওটা কোনো ব্যাপার না। কিন্তু আমি দেখেছি যে ইংরেজি কঠিন বলে ইংরেজি পারি না বলে যে এক্সকিউজটা দেয়, সে কিন্তু বাংলাটাও যখন লেখে তখন কিন্তু বাংলাটাও সে ভীষণই বাজে লেখে। মানে এমনও হয় যে তুমি দিয়ে শুরু করে সে মাঝখানে হঠাৎ বাক্যের আপনি ব্যবহার করলে, এবং লাস্টে গিয়ে সেখানে তুই ব্যবহার করছে, তাহলে সে একটা বাংলা সেন্টেন্সও কনস্ট্রাক্ট করতে জানে না, ঠিক আছে? সুতরাং যে করে বা যে পারে সে সবটাই পারে, আর এই পারার জন্য একটু পড়াশোনা করতে হয়, একদম না করলে কিন্তু কিছুই পারা যায় না। আমরা তো ম্যাম আপামর বাঙালি আমরা, আর আমাদের বাংলা যখন পড়ি তখন আমরা বাংলায় রবীন্দ্রনাথকে জানি, বিবেকানন্দকে জানি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামকে জানি।
ঠিক সেইভাবেই আমরা যখন ইংলিশ পড়ি তখন কিন্তু ইংলিশেরও অনেক সাহিত্যিকদের আমাদের জানতে হয়। তো এই ইংলিশ সাহিত্যিক এবং সাহিত্য সম্পর্কে যদি যদি কিছু আপনি আলোকপাত করেন আমাদেরকে। হ্যাঁ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার 11-12-এ আমাদের শেক্সপিয়ারের প্লেসগুলোকে, যেটা চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব লিখেছে, সেগুলোকে ইন্ট্রোডিউস করেছে। তো শেক্সপিয়ার তো নিঃসন্দেহে ইংরেজি সাহিত্যের একজন পথিকৃৎ, মানে সর্বজন স্বীকৃত, তিনি বেস্ট প্লে রাইট ইন দ্য ওয়ার্ল্ড। তো তার নাটকগুলো আমরা গল্পের আকারে পড়ি। সো শেক্সপিয়ারকে বলা যায় দ্য বেস্ট অফ দ্য প্লে রাইটস। আজও তার লেখা সেই নাটকগুলো ভাঙিয়েই নানান রকমভাবে সিনেমা হচ্ছে, ওয়েব সিরিজ হচ্ছে, এবং এই রিসেন্টলি আমি বলবো হইচইতে যেটা এসছে অথই বেসড অন হ্যামলেট অফ, মানে হ্যামলেটের ওপর লেখা বেস করে, সরি নট, হ্যাঁ হ্যামলেটের ওপর লেখা বেস করে। তাহলে দেখো শেক্সপিয়ারকে ভাঙিয়েই আজও কিন্তু সব কিছু হচ্ছে। শেক্সপিয়ারের প্লেগুলো যেগুলো আর বাইরেরগুলো না পড়লেও যে 5টা পাঠ্য আছে সেগুলোও যদি মেয়েরা ভালো করে একটু পড়ে, কারণ সেগুলো তো গল্পের আকারেই দেওয়া আছে এবং একটু সহজ করেই চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব লিখে গেছেন ওগুলো গল্পের আকারে, ওগুলো পড়লেও শেক্সপিয়ার সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়। কবিদের মধ্যে ওয়ার্ডসওয়ার্থের সুন্দর সুন্দর কবিতা তোমরা সবাই স্কুলে পড়েছো, তুমি নিজেও যেহেতু টাকিএসএল-এর একজন স্টুডেন্ট, তোমরা স্কুলে কিছু পড়েছো ওয়ার্ডসওয়ার্থের কবিতা, এখনও আছে ওয়ার্ডসওয়ার্থের কবিতা ক্লাস 7-এ। ওয়ার্ডসওয়ার্থ একজন বিখ্যাত কবি, তার কিছু কবিতা ম্যাম যদি একটু বলেন সেই রকম কবিতা সম্পর্কে। ক্লাস 7-এ যেমন একটি আছে কবিতা, ওই একটি লিটল গার্ল, একটা মানে ছোট্ট মেয়ে, তার সঙ্গে কবির দেখা হয়েছে ওয়ার্ডসওয়ার্থের। তো কবিতাকে জিজ্ঞেস করছেন যে হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর ইউ, আমরা কটা ভাই বোন? তখন ও বলছে যে আমরা 7, উই আর 7, আমরা 7 জন। তখন কবি বলছে যে তারা কোথায়? তো ও তখন হিসাব দিচ্ছে যে আমি একজন, আমার আরও 2 ভাই হচ্ছে সমুদ্রে গেছে, আর 2জন হচ্ছে কর্নওয়াল বলে একটা জায়গায় গেছে। তাহলে কবি বললেন যে তাহলে তো তোমরা 5 জন হলে, 7 জন কী করে হলে? তখন বাচ্চাটি বলছে, মানে শিশুর মন এতটাই নিষ্পাপ হয়, তো সে বলছে যে কেন, আর আমার যে আর 2টো ভাই বোনও যে গাছের তলায় তারা শুয়ে আছে, তারা তো ওখানেই রয়েছে। তো কবি বলছে, তখন ওকে বোঝানোর চেষ্টা করছে যে কিন্তু ওরা তো ডেড, ওরা তো মারা গেছে, ওরা যখন গাছের তলায় কবর দেওয়া আছে তার মানে দে আর ডেড, ওরা তো আর নেই, দে আর নো মোর, তাহলে তো তোমরা 5 জন হলে। কিন্তু ওর যে শিশু মনে ধারণাটা ঢুকে গেছে যে ওরা দে আর 7, ও কিন্তু কবিকে বারবার বুঝিয়ে দিচ্ছে যে না, উই আর 7, 2জন কর্নওয়ালে আছে, 2জন সমুদ্রে গেছে, 2জন ওখানে ঘুমোচ্ছে, জাস্ট আমার আর মায়ের এই কুটির থেকে কয়েক পা দূরে। ঠিক আছে? তো এত সুন্দর একটা হার্ট টাচিং পোয়েম। ওয়ার্ডসওয়ার্থ নিঃসন্দেহে একজন প্রকৃতির কবি ছিলেন এবং ভীষণ সুন্দর তার কবিতাগুলো, এবং ক্লাস 7-এর পাঠ্য বইতেই এই যে কবিতাটা আছে, এটা নিঃসন্দেহে মনকে ছুঁয়ে। ঠিক এইভাবেই কিন্তু ম্যামের সাথে আমরা ক্লাস 7 থেকে 12 পর্যন্ত কাটিয়েছি, এবং ম্যাম এত সুন্দরভাবে গল্পের আকারে গল্প বলুন, কবিতা এত সুন্দরভাবে বলতেন যে আমাদের মুখস্থ হয়ে যেত। আজকেও সেটা শুনে নিলাম ম্যামের থেকে। আর ম্যাম কিন্তু আমাদের সকলের খুব ফেভারিট প্রিয় একজন শিক্ষিকা ছিলেন। প্রত্যেকে ম্যামকে আমরা ভীষণ ভালোবাসতাম। তো ম্যাম, আমাদের স্কুলে আপনি থাকাকালীন আপনার কিছু সুন্দর অভিজ্ঞতার কথা যদি আমাদেরকে বলেন শ্রোতা বন্ধুদের। সুন্দর অভিজ্ঞতা, যেমন মানে আমি পুরস্কৃত হয়েছি, আমার মানে ইমিডিয়েটলি তুমি বলাতে যেটা একটা মনে পড়লো ঘটনা, যে আমাদেরই এক স্টুডেন্ট, যখন আমরা তো অ্যানুয়াল ফাংশন করি, একটা অ্যানুয়াল ফাংশনে যখন স্টেজে উঠে ও যখন ঠিক আমার মতন অ্যাকসেন্টে ইংরেজিতে মানে পুরো প্রোগ্রামটাকে সঞ্চালনা করছে, আর তখন বড়দি মনীষাদি উনি আমার কাছে এসে জাস্ট বললেন একদম তোমার জেরক্স কপি, একদম তোমার মতন পুরো মানে বলছে। তো সেটা আমার ভীষণ গর্বের একটা মুহূর্ত ছিল আর কি, যে হ্যাঁ মানে এই যে বড়দির কাছে আমি এই যে কথাটা মানে শুনলাম, এটাই আমার সব থেকে বড় উপহার, যে আমি ওদেরকে আমার মতন করতে পেরেছি। এবং হ্যান্ডরাইটিং ব্যাপারটা আমি খুব জোর দিতাম, কারণ আমি নিজে যেহেতু একটা মানে কনভেন্ট স্কুলে পড়েছি, আমার ওখানকার মিশনারি সিস্টার্সরা আমাদেরকে প্রচণ্ড জোর দিত আর কি হাতের লেখার উপর। তো
আমাদের স্কুল থেকেই পাশ করে বেরোনো একটি মেয়ে। ও যখন রবীন্দ্রভারতীতে পড়তে গেল, হায়ার স্টাডিজ করতে গেল, তখন একদিন ও আমাকে ফোন করে বলেছিল যে ম্যাম, আমি যে প্রফেসরের কাছে টিউশন নিতে যাই, তিনি আমার খাতা ছাড়া আর কারোর খাতা নেন না। উনি যখনই মানে কারোর খাতা আর কি যদি দেখতে হয় যে কি লেখালাম দেখাতো একটু, তখন কিন্তু উনি আমাকে বলতেন, না তোমার খাতাটা দাও। নামগুলো একটু মেনশন করতে পারি? অবশ্যই অবশ্যই আচ্ছা। ম্যাম। রূপালী আমাকে বলতো যে মানে রূপালী আমায় বলেছিল যে স্যার আমার খাতাটাই চাই। স্যার বলে, আমাকে বারবার জিজ্ঞেস করে যে এই হাতের লেখা তুমি কোথায় শিখেছো? আমি তখন বলি যে আমার ম্যাম আমাকে শিখিয়েছে। সেটা শুনেও আমার ভীষণ গর্ব হতো। আর টাকি স্কুলের যেটা ব্যাপার ছিল, আমার যেটা ভালো লাগতো, আমি যেহেতু কনভেন্ট স্কুল থেকে পাশ করেছি, আমাদের মানে সবসময় একটা ডিসিপ্লিনের ঘেরাটোপে থাকতাম আমরা। টাকি স্কুলেও কিন্তু সেই ডিসিপ্লিনটা অত স্ট্রিক্ট বা রিগারাস ডিসিপ্লিন না থাকলেও অনেকটা স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল, এবং সেটা আমার ভালো লাগতো। মানে ওই যে পরিবেশটা, ওই পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল, এবং ওই যে ডিসিপ্লিনের মধ্যে বাচ্চারা থাকবে স্কুলে, এটা আমার খুব মনের কাছাকাছি জিনিস। আমি নিজেও খুব কড়া ছিলাম এই ব্যাপারে, নেল পলিশ করা যাবে না, চুলে মেডি করতে হবে, এগুলো আমিও ওখানে খুব ইয়ে করতাম। মেয়েরা মানত, দু একজন একটু দুষ্টু তো থাকবেই, বাট বেশিরভাগ সবাই কিন্তু এটা একদম ফলো করত, মানত। ম্যাম অনেকে আছে যে ইংলিশটা ঠিকঠাক বলতে পারে না, লিখতে পারে, বলতে পারে না ঠিকঠাক মতো, আটকে যায়। এই ক্ষেত্রে আপনি ঠিক কী বলবেন, তাদের কী সাজেশন দেবেন ম্যাম? সাজেশনটা হচ্ছে একটাই, গল্পের বই পড়তে হবে। আমি সারা জীবন এই একটাই কথা বলে আসছি সবাইকে, না এই এখনকার জগৎ মানে এই যে এই প্রেজেন্ট জেনারেশনেরা গল্পের বই থেকে এত শতহস্ত দূরে থাকে। আমার যে কটা স্টুডেন্ট যারা আর কি এই যে বাইরে গিয়ে মানে কলকাতার বাইরে বা অন্য স্টেটগুলোতে গিয়ে যারা মানে দে আর শাইনিং ব্রাইট, ওরা কিন্তু সবাই ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসত গল্পের বই পড়তে। ইংরেজি বাংলা সব রকম গল্পের বই পড়ত। গল্পের বই যে পড়বে তাকে কোনো স্পোকেন ইংলিশ ক্লাসে যেতে হবে না। সে যদি স্কুলের ম্যামরা যেভাবে পড়াচ্ছে সেটা যদি শোনে, আর যদি একটু একটু আজকাল তো সবাই ওয়েব সিরিজ দেখে, অনেক কিছু নেটফ্লিক্স দেখে, ওখানে একটু একটু যদি ইংলিশ সিরিজগুলো দেখে, আর সেটাও মানে দেখার দরকার নেই, একটু গল্পের বইটা পড়লে সবাই কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। আমার যে কজন ছাত্রী মানে রীতিমতো আমার সঙ্গে ইংলিশে কনভারসেশন আমার তাদের সঙ্গে হয়, তারা কিন্তু সবাই ওই গল্পের বই পড়ে, তারা কিন্তু কেউ কোনো স্পোকেন ইংলিশ ক্লাসে যায়। স্পোকেন ইংলিশ ক্লাসে গেলে কি তুমি অফিসিয়াল যেটুকু তোমার প্রয়োজন সেইটুকুই শিখতে পারো। তোমার অফিসিয়ালি মানে কোনো ইন্টারভিউ দিতে গেলে যেটুকু মানে ফর্মাল কনভারসেশনের কিছু কিছু অংশ হয়তো তুমি শিখলে, কিন্তু তোমাকে যদি ফ্লুয়েন্টলি বলতে হয় তখন কিন্তু গল্পের বই পড়ো। তা আমি সবাইকে মানে রিকোয়েস্ট করব যে গল্পের বই পড়ো, গল্পের বইয়ের কোনো বিকল্প নেই। আমি জানি অনেকের ভালো লাগে না গল্পের বই পড়তে, কিন্তু মানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও যারা গল্পের বই পড়ে না, তোমাদের হয়তো ধারণা হতে পারে যে ইংলিশ মিডিয়ামে পড়ে ওরা খুব ফ্লুয়েন্ট খুব ইংলিশ, অনেক কিছু জানে। একদম না, একদম না। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাও যারা গল্পের বই পড়েন না, তারা কিন্তু একদমই ভুলভাল ইংলিশ লেখে। তারা হয়তো 11-এ উঠে গেছে, 12-এ উঠে গেছে, কিন্তু তারাও কিন্তু একদম ভুলভাল ইংলিশ লেখে। কারণ আমি তো সরকারি চাকরি পাওয়ার আগে 5 বছর একটি কনভেন্ট স্কুলে চাকরি করেছি এবং বারাসাতে, কিন্তু সেখানেও আমি দেখেছি যে যারা গল্পের বই পড়ে না তারা কিন্তু একদম ইংরেজি বাংলা সব কিছুই তাদেরও ওই ইংলিশ মিডিয়ামে পড়েও কিন্তু একদম একদম মানে কোনো রকম বেস নেই তাদের লেখা। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু ম্যামের কাছ থেকে খুব সুন্দরভাবে জানতে পারলাম যে ইংলিশ পড়াটা আমাদের পক্ষে কতখানি গুরুত্বপূর্ণ, এবং ইংলিশকে জানতে গেলে, ইংলিশ সাবজেক্টকে জানতে গেলে আমাদের কিন্তু ইংলিশটাকে পড়তে হবে। ম্যাম খুব সুন্দরভাবে আমাদের সেই বার্তাটাই দিলেন। আর ম্যাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার বিশেষ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি আবারও পরবর্তী এমন কোনো প্রোগ্রামে আপনাকে আমাদের পাশে পাবো আমরা। আর বন্ধুরা, আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণে সাথে থাকুন, সুস্থ থাকুন। 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।